শেক্সপিয়ারের নাম শুনলেই আমাদের চোখে কি ভাসে? অসাধারণ সব নাটক, তাই না? কিন্তু এই যে নাটক, এর শেকড়টা ঠিক কোথায়? চলুন আজ ইংরেজি নাটকের এক অবিশ্বাস্য ৫০০ বছরের যাত্রায় ডুব দিই। আর এই যাত্রাটা শুরু হয়েছিল এমন এক জায়গা থেকে যা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। আচ্ছা, একটা প্রশ্ন। শেক্সপিয়ারের আগে নাটক ঠিক কোথায় মঞ্চস্থ হতো? আজকের দিনের মতো বড় বড় থিয়েটার হলে? না, একদমই না। উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। কোনো থিয়েটার হলে নয়, বরং গির্জার পবিত্র বেদিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে ইংরেজি নাটকের জন্ম হয়েছিল গির্জার ভেতরে। আর এখান থেকেই আমাদের আজকের গল্পের শুরু। তো চলুন এই গল্পের একেবারে শুরুতে, মানে প্রথম ধাপে যাওয়া যাক। ব্যাপারটা হলো, ইংরেজি নাটক কিন্তু কোনো পরিকল্পিত শিল্প হিসেবে শুরু হয়নি, বরং এটা গির্জার প্রার্থনার একটা অংশ হিসেবেই খুব ধীরে ধীরে করে উঠেছিল। গির্জার ভেতরে যে নাটকগুলো হতো সেগুলোতে বলা হতো ট্রোপস। এর মূল উদ্দেশ্যটা কিন্তু বিনোদন ছিল না, ছিল শিক্ষা দেওয়া। ভাবুন একবার, তখনকার বেশিরভাগ মানুষই তো লেখাপড়া জানত না। তাদের কাছে বাইবেলের গল্পগুলো পৌঁছে দেওয়াই ছিল আসল লক্ষ্য। আর ভাষা, সেটা ছিল ল্যাটিন, যা সাধারণ মানুষ একদমই বুঝত না। তারা শুধু যাজকদের অভিনয় দেখত। মানে সবকিছুই ছিল ভীষণ নিয়ন্ত্রিত আর একটা পবিত্র আভরের মধ্যে। এই সময়টা দেখলে একটা জিনিস পরিষ্কার হয়। এই নাটকের ঐতিহ্যটা মধ্যযুগের শুরুতেই বেশ জাঁকিয়ে বসেছিল। প্রায় ২০০ বছর ধরে গির্জার ভেতরেই এসব নাটক হতো, কিন্তু একটা সময় এর জনপ্রিয়তা এতটাই বেড়ে গেল যে গির্জার ভেতরে আর কুলোচ্ছিল না, জায়গা হচ্ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হলো আসল খেলা, আসল পরিবর্তন। এরপর এলো নাটকের ইতিহাসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা। নাটক যখন গির্জার ওই পবিত্র আঙিনা ছেড়ে বেরিয়ে এলো সাধারণ মানুষের ভিড়ে, শহরের রাস্তায়, ঠিক তখন থেকেই এর চেহারা, এর চরিত্র সব কিছুতেই একটার পর একটা দারুণ পরিবর্তন আসতে শুরু করল। তবে নাটক কিন্তু একদিনে গির্জা থেকে রাস্তায় চলে আসেনি। এর একটা যাত্রা ছিল। প্রথমে গির্জার বেদি থেকে নাটকটা এলো গির্জার বারান্দায়, তারপর সেখান থেকে গির্জার উঠোনে, আর শেষ পর্যন্ত শহরের একেবারে কেন্দ্রে, সবার জন্য খোলা জায়গায়। কারণটা কি ছিল? খুব সহজ, মানুষের ভিড়। ভিড়টা এতটাই বাড়ছিল যে গির্জার ভেতরে আর সামলালোই যাচ্ছিল না। এই যে জায়গাটা বদলালো, এটা কিন্তু শুধু একটা ভৌগোলিক পরিবর্তন ছিল না, এটা ছিল একটা আদর্শেরও পরিবর্তন। ভাবুন, ল্যাটিনের বদলে যখন ইংরেজি ভাষা ব্যবহার শুরু হলো, তখন কি হলো? নাটকটা সাধারণ মানুষের কাছে একা একা বোধগম্য হয়ে গেল। শুধু তাই না, এর মধ্যে ঢুকে পড়ল স্থানীয় রসিকতা, কাব্য। আর সবচেয়ে বড় বদলটা এলো যখন যাজকদের হাত থেকে নাটকের দায়িত্বটা চলে গেল শহরের ব্যবসায়িক গিল্ডগুলোর হাতে। তখন ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিনোদনও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তো যখন গিল্ডগুলো এই নাটকের দায়িত্ব নিল, তখন এর নাম হলো মিরাকল প্লে। আর তখন থেকেই নাটকের মধ্যে একটা সত্যিকারের নাটকীয় বোধ তৈরি হতে শুরু করল। মানে সাধারণ দর্শকদের টানার জন্য এমন সব জিনিস যোগ করা হতে লাগলো যা আগে হয়তো কেউ ভাবতেই পারত না। যেমন ধরুন, ওয়েকফিল্ডের নাটকে মেষপালকরা শুধু বাইবেলের চরিত্র হয়ে থাকেননি, তারা খোলাখুলিভাবে সেই সময়কার প্রচণ্ড ঠান্ডা বা তাদের অত্যাচারী জমিদারদের নিয়ে অভিযোগ করছে। নাট্যকাররা খুব বুদ্ধি করে বাইবেলের গল্পের ভেতরেই নিজেদের সময়ের সামাজিক সমস্যাগুলো ঢুকিয়ে দিতেন। এর ফলে কি হতো? প্রাচীন গল্পগুলো তখনকার দর্শকদের কাছে অনেক বেশি জীবন্ত আর প্রাসঙ্গিক মনে হতো। এই বাস্তবতা আর কমেডির মিশ্রণের একটা দুর্দান্ত উদাহরণ হল একটা চরিত্র। আসুন পরিচয় করা যাক মাকের সাথে। সে ছিল একজন ধূর্ত ভেড়াচোর আর সেকান্দা পাস্টোরাম নাটকের একরকম অ্যান্টিহিরো। মাকের গল্পটা বেশ মজার। সে মেষপালকদের থেকে একটা ভেড়া চুরি করে। তারপর ধরা পড়ার ভয়ে সে আর তার স্ত্রী মিলে ভেড়াটাকে একটা দোলনায় লুকিয়ে রাখে। আর যখন মেষপালকরা খুঁজতে আসে, তখন তারা ভান করে যে এটা তাদের সদ্যজাত শিশু। ভাবা যায়? এই যে একটা সাধারণ হাসির গল্প, এর সাথে নাট্যকার খুব সূক্ষ্মভাবে যিশুর, মানে ঈশ্বরের মেষশাবকের জন্মের পবিত্র ঘটনাটাকে জুড়ে দিয়েছেন। এটা কিন্তু নিছক কমেডি নয়, এটা ছিল এক অসাধারণ প্রতীকী শিল্প। আচ্ছা, বাইবেলের ঐতিহাসিক গল্প তো অনেক হলো। এরপর নাট্যকাররা ভাবলেন এবার নতুন কিছু করা যাক। ইতিহাসের বদলে তারা এবার ফোকাস করলেন
মানুষের মনের ভেতরের লড়াইয়ের ওপর। আর এভাবেই জন্ম হলো এক নতুন ধরনের নাটকের মোরালিটি প্লে, যা ছিল পুরোপুরি মনস্তাত্ত্বিক আর রূপকধর্মী। এই পরিবর্তনটা কিন্তু বিশাল একটা লাভ ছিল নাটকের ইতিহাসে। এখন মঞ্চে আর নূহ বা অ্যাডামের মতো বাইবেলের চরিত্ররা নেই। তাদের জায়গায় চলে এসেছে সৎকর্ম, লোভ, মৃত্যু, এই রকম সব বিমূর্ত ধারণা, যাদেরকে মানুষের রূপ দেওয়া হয়েছে। গল্পটা এখন আর কোনো পবিত্র ইতিহাস নিয়ে নয়, বরং এভরিম্যান, মানে প্রত্যেকটা মানুষের ভেতরের ভালো আর মন্দের যে চিরন্তন লড়াই, সেটা নিয়ে। আচ্ছা, শেক্সপিয়ারের সেই অসাধারণ খলনায়কদের কথা ভাবুন তো, যারা একদিকে শয়তান কিন্তু অন্যদিকে অসম্ভব বুদ্ধিদীপ্ত আর আকর্ষণীয়। এদের উৎস কোথায়? উত্তরটা লুকিয়ে আছে মধ্যযুগেরই এক আশ্চর্য চরিত্রে, দ্য ভাইস। সে ছিল মন্দের প্রতীক, কিন্তু তার রসিকতা আর বুদ্ধির জাদুতে দর্শকরা মুগ্ধ হয়ে যেত। এই ভাইস চরিত্রটাই ছিল রিচার্ড দ্য থার্ডের মতো শেক্সপিয়ারের বিখ্যাত ভিলেনদের সরাসরি পূর্বপুরুষ। বেশ, এবার আমরা আমাদের এই দীর্ঘ যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে কয়েকটি জিনিস একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল: পেশাদারিত্ব, ধর্মনিরপেক্ষ গল্প আর ক্লাসিক্যাল নাটকের গঠন। আর এই সব কিছু মিলেই রেনেসাঁসের মহান নাট্যকারদের জন্য মঞ্চটা একেবারে প্রস্তুত করে দিল। এই সময়ের এক নতুন ধরনের নাটকের নাম ছিল ইন্টারলিউড। এটাকে বলা যেতে পারে মধ্যযুগে ধর্মীয় নাটক আর রেনেসাঁসের বাণিজ্যিক থিয়েটারের মধ্যে একটা সেতুর মতো। এই ছোট ছোট ধর্মনিরপেক্ষ নাটকগুলো মূলত বড়লোকদের বাড়িতে অভিনীত হতো, আর এগুলোর মাধ্যমেই প্রথমবারের মতো অভিনেতা বা নাট্যকার হওয়াটা একটা পেশা হিসাবে গড়ে ওঠার সুযোগ পেল। এরপর এলো রেনেসাঁস। এই সময়ে পুরনো রোমান নাটকগুলো আবার নতুন করে পড়া শুরু হলো, আর সেখান থেকেই ইংরেজ নাট্যকাররা একদম নতুন কিছু কৌশল শিখলেন, যেমন নাটককে 5টা অঙ্কে ভাগ করা, কিংবা সেনেকার নাটকের মতো প্রতিশোধ, ভূত আর আবেগে ভরা লম্বা লম্বা সংলাপের ব্যবহার। এই সব নতুন উপাদান ইংরেজি ট্র্যাজেডিকে চিরদিনের জন্য বদলে দিল। তো এই রোমান নাটকের কাঠামো আর খাঁটি ইংরেজ প্রহসনের রস, এই দুটো মিলে তৈরি হল প্রথম নিয়মিত ইংরেজি কমেডি, যার নাম র্যালফ রয়স্টার ডয়স্টার। এটা ছিল সত্যিই এক যুগান্তকারী ঘটনা। আর এর ঠিক পরে এলো প্রথম নিয়মিত ইংরেজি ট্র্যাজেডি, গর্লোডক। এর গল্পটা ছিল এক্কেবারে ব্রিটিশ, মানে ব্রিটেনের নিজস্ব, কিন্তু বলার ভঙ্গিটা ছিল সেনেকার মতো, খুব গুরুগম্ভীর। তবে এই নাটকে সবচেয়ে বড় অবদান কিন্তু অন্য একটা জায়গায় ছিল, আর সেই অবদানটা ছিল ইংরেজি নাটকের চূড়ান্ত আবিষ্কার, ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ। গর্লোডক নাটকেই প্রথম এই ছন্দের ব্যবহার হয়। এই যে একটা শক্তিশালী অথচ সাবলীল কাব্যিক ছন্দ, এটাই পরে মার্লো আর শেক্সপিয়ারের হাতে পড়ে এলিজাবেথার মঞ্চের সবচেয়ে বড় গৌরবের কারণ হয়ে দাঁড়ায়। এই ছন্দই শেক্সপিয়ারের নাটককে সেই অসাধারণ মহিমা দিয়েছে, যা আজও আমাদের মুগ্ধ করে। তাহলে পুরো 500 বছরের এই যাত্রাটা যদি এক নজরে দেখি, কি দাঁড়ায়? শুরুটা হয়েছিল গির্জার ভেতরে, ল্যাটিন ভাষায়, যেখানে অভিনেতারা ছিলেন যাজক। সেখান থেকে নাটক বেরিয়ে এলো শহরের রাস্তায়, ব্যবসায়ী গিল্ডদের হাতে, আর ভাষা হয়ে গেল ইংরেজি। এরপর এলো পেশাদার দল আর তাদের রূপকধর্মী মোরালিটি প্লে। আর সবশেষে ক্লাসিক্যাল নাটকের প্রভাব মিশে গিয়ে তৈরি হলো সেই মঞ্চ, যে মঞ্চকে আমরা শেক্সপিয়ারের মঞ্চ বলে চিনি। কি অসাধারণ একটা বিবর্তন! সবশেষে একটা প্রশ্ন থেকে যায়। নাটকের জন্ম হয়েছিল কিন্তু ধর্মীয় শিক্ষার একটা মাধ্যম হিসেবে। এই ব্যাপারটা জানার পর নাটকের আসল উদ্দেশ্য নিয়ে কি নতুন করে ভাবা যায়? এর কাজ কি শুধু বিনোদন দেওয়া, নাকি বিনোদনের আড়ালেও কোথাও গিয়ে কিছু শেখানো বা ভাবানোটাও এর একটা অবিচ্ছেদ্য অংশ? এটা কিন্তু ভাবনার বিষয়।